জয় হিন্দ। দেখো আজকের ক্লাসে আমরা লাইটের যেসব প্রশ্নগুলো গ্রুপ ডিতে এসছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তোমরা যারা টেকনিশিয়ান পরীক্ষা দিবে তাদের জন্য তো লাইট চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা দেখেছো যে গ্রুপ ডি, এএলপি, তারপর বিভিন্ন 2025-এ যে পরীক্ষাগুলো হয়েছে লাইট থেকে একদম ভরে ভরে প্রশ্ন তোমাদের এসছে। আজকের ক্লাসে আমরা যে 2025-এ যে প্রশ্নগুলো এসছে সেগুলো হচ্ছে পুরোপুরি সলভ করে নিব। কিছু আমাকে তোমাকে বেসিক থিওরি দিয়ে দিব, যাতে তোমাদের পরবর্তীকালে যদি এই টপিক থেকে কোনো ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো যাতে তোমাদের ভুল না হয়। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে পরম প্রতিসরাঙ্ক সম্পর্কে নিচের কোনটি সঠিক। দেখো পরম প্রতিসরাঙ্ক কি হয়, এটি সবসময় একের থেকে বেশি হয়। ঠিক আছে, অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়। প্রতিসরাঙ্ক কি বলতো, প্রতিসরাঙ্ক আর কিছুই না, কোনো মাধ্যম কতটা ঘন, কতটা ঘন, ঠিক আছে, বা কোনো মাধ্যম কতটা হালকা, সেইটাই বিচার করার জন্য প্রতিসরাঙ্কের ব্যবহার করা হয়। প্রতিসরাঙ্ককে মনে রাখবো আমরা মিউ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, প্রতিসরাঙ্ক কি দিয়ে ডিনোট করি, মিউ দিয়ে ডিনোট করি। কেমন? প্রতিসরাঙ্কর খোঁজ কে করেছিল মনে রাখবা, স্নেল নামের একজন বিজ্ঞানী ছিল, ইনি হচ্ছে প্রতিসরাঙ্কের খোঁজ করেছেন। আর প্রতিসরাঙ্ক কি, এটা হচ্ছে একটা মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি। ঠিক আছে, দেখো প্রতিসরাঙ্ক তোমাদের কিছু কিছু প্রতিসরাঙ্ক তোমাদের ডাইরেক্ট পরীক্ষায় চলে আসে, যেমন একটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট কি আছে, হীরা। ঠিক আছে, হীরার মনে রাখবা 2.42। একটা আছে তোমার কাঁচ। ঠিক আছে, কাঁচের কি হয় বলতো 1.5। একটা তোমাদের আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2, এটা তোমাদের কত হয় 1.63। একটা মনে রাখবো তোমাদের হচ্ছে কি বলবো, বায়ু। ঠিক আছে, বায়ু 1.0003। অনেক জায়গায় 0.0008ও লেখা থাকে। তো এই দুটোর মধ্যে যেটা অপশনে থাকবে সেটা তোমরা অ্যান্সার করে আসবো। কেমন? বরফের কত হয়, বরফের মনে রাখবা 1.31। জলের মনে রাখবা 1.33। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। দেখো এই যে প্রতিসরাঙ্ক আছে না, প্রতিসরাঙ্ক বের করার তিনখানা ফর্মুলা আমাদের পরীক্ষাতে আসে সচরাচর। প্রথম যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আলোর জন্য। ঠিক আছে, আলোর জন্য সেটা কি হয়, লিখে দিচ্ছি আলো। আলোর জন্য কি হয় মনে রাখবা, এক সেকেন্ড, মিউ সমান সমান সাইন আই, সাইন আই বাই সাইন আর। এটা তোমরা প্রত্যেকেই জানো তাই না। এখানে আই কি, এখানে আই হচ্ছে আপতন কিরণ, আর কি প্রতিফলিত কিরণ। তো এটা একটা ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা মনে রাখবা। 2 নম্বর ফর্মুলা তোমরা মনে রাখবা, যখন কি বলবো প্রতিসরাঙ্ক বা কোনো কিছুর বেগ বের করতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, মিউ সমান সমান সি বাই ভি। কেমন? এখানে মিউ কি প্রতিসরাঙ্ক, সি কি, এটা হলো আলোর বেগ। ঠিক আছে, আলোর বেগ, আলোর বেগ কত বলতো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা ফিক্স, বুঝতে পারলে। আর ভি তোমাকে বের করতে হবে, বা ভি দিয়ে দিবে, প্রতিসরাঙ্ক বের করতে হবে। দুটো জিনিসের মধ্যে একটা জিনিস দিবে, একটা তো তোমাদের ফিক্স থাকে। আরেকটা তোমাদের হয় যখন গভীরতা বের করতে হয়। ঠিক আছে, গভীরতা যখন বের করতে হয়, মানে হয় কি, ধরো কোনো একটা হয় না যে আমরা ধরো একটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে একটা কয়েন ফেললাম। এবার কয়েনটা দেখে মনে হয় কি একটু উপরে উঠে আছে, এই যে কয়েনটা কত উপরে উঠে আছে, বা যদি জল ভরা থাকে তার বাস্তবিক গভীরতা কত, সেটা বের করার জন্য কি করতে হয়, মিউ সমান সমান, একটা হয় মানে কি বলবো বাস্তবিক গভীরতা, যেটাকে আমরা আর দিয়ে দেখাই। একটা হচ্ছে কাল্পনিক গভীরতা, যেটা দেখে মনে হয় যে হ্যাঁ এত উপরে উঠে আছে, সেটাকে আমরা কি এ দিয়ে দেখাই। তো এই তিনখানা ফর্মুলা তোমরা মনে রাখবা। কেমন? 1 নম্বর কি বললাম, মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। 2 নম্বর কি বললাম, মিউ সমান সমান সি বাই ভি। এখানে সি কি হবে, আলোর বেগ, ভি কি হবে, মাধ্যমের বেগ, আর মিউ হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক। আরেকটা কি বললাম, মিউ সমান সমান আর বাই এ। এখানে মিউ কি, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। আর কি, আর হচ্ছে তোমার মানে বাস্তবিক গভীরতা। এ কি, এ হচ্ছে তোমার কাল্পনিক গভীরতা। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে লেন্সের সূত্রটি কি। দেখো লেন্সের সূত্র কি হবে, 1/f সমান সমান 1/v মাইনাস 1/u, তাই না। দুখানা মানে দুটো বিষয় আমাদের কনফিউশন হয়, একটা হচ্ছে তোমার লেন্স, তাই না, একটা হচ্ছে লেন্স আর একটা হচ্ছে তোমার দর্পণ, তাই তো। লেন্সের ফর্মুলা কি হয়, 1/f সমান সমান 1/v মাইনাস 1/u। দর্পণে ঠিক এর উল্টো হয়, কি হয়, 1/f সমান সমান 1/v প্লাস 1/u। এখানে মাইনাস হবে, এখানে হয়ে যাবে তোমার প্লাস। ঠিক আছে, আর একটা তোমরা জিজ্ঞেস করে বিবর্তন মানে ম্যাগনিফিকেশন জিজ্ঞেস করে। ঠিক আছে, ম্যাগনিফিকেশন লেন্সের ক্ষেত্রে কি হবে, ভি বাই ইউ। ম্যাগনিফিকেশন দর্পণের ক্ষেত্রে কি হবে, ভি সমান এম সমান সমান মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, এই দুটোতেই কনফিউশন। লেন্সের ক্ষেত্রে কি হবে, বড় ফর্মুলাতে মাইনাস থাকবে, ছোটটাতে কি কিছু প্লাস থাকবে। দর্পণের ক্ষেত্রে বড়টাতে তোমার প্লাস থাকবে, আর বিবর্তন বের করতে হলে সেখানে মাইনাস করতে হবে। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। এফ সমান সমান কি ভি বাই ইউ হয় না, এফ সমান সমান কি হয়, সেন্টার অফ কার্ভেচার বাই 2, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে তরঙ্গের বিস্তার বাড়লে নিচের কোনটির বৃদ্ধি ঘটে। দেখো তরঙ্গ কি বলতো, এটা একটা লাইন, ধরো একটা পার্টিকেল এবার উপর নিচ হবে যাচ্ছে, তো এই যে যাওয়াটাকে এটাকেই তরঙ্গ বলে, বুঝতে পারলে তো। তরঙ্গের এই যে মানে যেখানে বিস্তার সব থেকে বেশি হবে, ঠিক আছে, বিস্তার মানে কি, অ্যামপ্লিটিউড মানে কি, যে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্টটা হয় সেটাকে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্সকে আমরা কি বলি, অ্যামপ্লিটিউড বলি। তো এখানে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে বা এই নিচের দিকে দেখো যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা আসছে, এটাকে কি হচ্ছে, আমরা বিস্তার বলছি, অ্যামপ্লিটিউড বলছি। তো এইটা যখন বৃদ্ধি হচ্ছে তখন কি হবে, এই যে তরঙ্গ তার শক্তিটা যখন বেশি হবে তখনই সে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করতে পারবে, তাই না। তার মানে কি তরঙ্গের শক্তি এর মধ্যে সাথে সাথে বৃদ্ধি হবে। অপশন নাম্বার কি সঠিক উত্তর, সি তোমার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেমন?
তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? দেখো, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, সবার প্রথম মনে রাখবে যে তরঙ্গের যে এই উপরে যে এই উঁচু ভাগটা হয়েছে না পাহাড়ের মতো, এটাকে আমরা কি বলি? শীর্ষ বলি বা শৃঙ্গ বলি, তাই না? শৃঙ্গ বলি। ইংরেজি থেকে এটাকে কি বলে? ক্রিস্ট বলা হয়। CREAST, ক্রিস্ট বলা হয়। আর নিচে যেটা আছে, এই যে মানে ম্যাক্সিমাম নিচের যে যতটা ম্যাক্সিমাম নিচেটা নামবে, এটাকে আমরা কি বলি? গর্ত বলি বা ট্রফ বলি, ঠিক আছে? TROUGH, ট্রফ বলি এটাকে, তাই না? তো মনে রাখবা যে মানে একটা শৃঙ্গ থেকে আরেকটা শৃঙ্গ অব্দি বা একটা গর্ত থেকে আরেকটা গর্ত অব্দি মোট দূরত্বকে, এই দূরত্বটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, ঠিক আছে? এটাকে কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যকে তোমরা মনে রাখবা এটাকে ল্যামডা দিয়ে দেখানো হয়। তো কি বললাম? যে দুটো মানে শৃঙ্গের মধ্যে দূরত্ব বা দুটো গর্তের মাঝখানের যে দূরত্ব, সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে দেখানো হয়, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যের এসআই মাত্রা কি হয়? এটা হচ্ছে মিটার, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যে যদি তোমাকে জিজ্ঞেস করে ব্যবহারিক মাত্রা, ঠিক আছে? ব্যবহারিক, তাহলে তোমরা কি বলবো? অ্যাংস্ট্রম, ঠিক আছে? মনে রাখবা 1 অ্যাংস্ট্রম সমান সমান কত হয়? 10⁻⁻10 মিটার, -10 মিটার, ঠিক আছে? এই কিছু কিছু জিনিস তোমরা মনে রাখবা। দেখো বেগ কি হয়? বেগ হচ্ছে ভি সমান সমান এফ বাই ইন্টু ল্যামডা। এখানে এফ কি বলতো? এফ হচ্ছে কম্পাঙ্ক। কি বললাম? বেগ সমান সমান ভি, মানে ভি সমান সমান কি? এফ ইন্টু ল্যামডা, ঠিক আছে? তো এই এফ কি? এফ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি হয় বলতো? কোনো কিছু এক সেকেন্ডে যতবার কাঁপবে, মানে এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা যতবার কাঁপবে এক সেকেন্ডে, সেটাকেই আমরা কম্পাঙ্ক হিসাবে বা ফ্রিকোয়েন্সি হিসাবে জানি। কম্পাঙ্ককে আমরা কি দিয়ে জানি? এসআই ইউনিট কি হয় বলতো? এর, এটা হচ্ছে হার্জ, ঠিক আছে? হার্জ। আর কম্পাঙ্কের তোমার ফর্মুলা কি হয়? এফ সমান সমান 1/t। তার মানে কি? টি যত বাড়বে, ঠিক আছে? টি যত বাড়বে, মানে সময়কাল যত বাড়বে ফ্রিকোয়েন্সি তত কম হয়। মানে কি? এক সেকেন্ডে যত বেশি বার হবে, ঠিক আছে? তত তোমার এক সেকেন্ডে ধরো একটা জিনিস 50 বার কাঁপলো, তা সেটাকে আমরা কি বলবো? তার ফ্রিকোয়েন্সি কি বলে দেবো? 50 বলে দেবো। এবার সেকেন্ড ধরো বেড়ে গেল, ঠিক আছে? সময়টা বেড়ে গেল, ফ্রিকোয়েন্সি তোমার কি হবে? অটোমেটিক নিচে নেমে যাবে, তাই না? তো এক্ষেত্রে আমরা কি হবে? মানে ফ্রিকোয়েন্সি তোমার কি সময়কালের ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। এই এফটাকেই আমরা এবার ভি এর জায়গায় লিখতে পারি, ভি সমান সমান এফ এর জায়গায় 1/t লিখে দিই, আর উপরে কি আছে? ল্যামডা। তো আমরা এই জায়গায় লিখতে পারি ভি সমান সমান 1/λ, তাই না? এটাও আমরা বলতে পারি ভি সমান সমান এফ ল্যামডা, এটাও আমরা বলতে পারি। সরি, 1/λ কেন বলছি? ল্যামডা/টি হবে, তাই না? ল্যামডা/টি হবে, এটাও আমরা বলতে পারি, তাই না? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে লেন্সের ক্ষমতা নিচের কোনটির ব্যস্তানুপাতিক হিসাবে প্রকাশ করা হয়? দেখো, লেন্সের যে ক্ষমতা আছে, লেন্সের ক্ষমতা কি আমরা পি দিয়ে দেখাই, মানে পি ফর পাওয়ার। লেন্সের ক্ষমতাকে পি দিয়ে দেখানো হয়। পি সমান সমান কি হয়? 1/f, যখন প্রশ্ন কি থাকে? 1/f, যখন প্রশ্ন থাকে মিটারে, তাই না? আর পি এর আরেকটা ফর্মুলা হয় পি সমান সমান 100/f, ঠিক আছে? এটা কখন মানে আমরা ইউজ করি? যখন প্রশ্ন সেন্টিমিটারে থাকে, ঠিক আছে? এই দুটো জিনিস আমরা জানি। তো এই দুটো জিনিস থেকে আমরা একটা জিনিস নোটিস করতে পারছি। তো পি যেটা আছে সেটা কি হচ্ছে? ব্যস্তানুপাত আছে কিসের? 1/f এর। এফ মানে কি? ফোকাস দূরত্ব। তার মানে কি সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? দেখো, লেন্সের যে ক্ষমতা আছে না পাওয়ার, এটাকে আমরা কি দিয়ে দেখাই বলো? ডায়োপ্টার দিয়ে দেখাই, তাই না? উত্তল লেন্সের মনে রাখবা, যদি উত্তল লেন্স জিজ্ঞাসা করে, উত্তল লেন্সের যে ফোকাস আছে সেটা কি হয়? পজিটিভ হয়। ফোকাস পজিটিভ, তাই এই পাওয়ার কি হবে? পাওয়ারও এর পজিটিভ হবে। কিন্তু অবতল লেন্স যদি বলে, অবতল লেন্স, ঠিক আছে, এর ফোকাস কি হয়? এটা তোমার নেগেটিভ হয়। আর এর পাওয়ার কি হয়? পাওয়ারও তোমার নেগেটিভ হয়। বুঝতে পারো তো? এই দুটো জিনিস মনে রাখবে। একটা জিনিস মনে রাখবে যে ধরো দুটো লেন্স আছে, ঠিক আছে? একটা লেন্সের পাওয়ার P1, একটা লেন্সের পাওয়ার P2। তারা একে অপর থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ধরো আমি ধরলাম ডি দূরত্বে তারা দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এই ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করে যে সংযুক্ত লেন্সের পাওয়ার কত হবে? তো তোমার মনে রাখবা পি সমান সমান, এক সেকেন্ড, পি টোটাল সমান সমান, কি বললাম? যখন দুটো লেন্সকে একে অপরের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হবে, ডি ফর দূরত্ব, তা সেই ক্ষেত্রে যদি সংযুক্ত লেন্সের পাওয়ার বের করতে হয়, মনে রাখবা পি টোটাল সমান সমান P1 প্লাস P2 মাইনাস ডি P1 P2। এখানে পি কি? পাওয়ার, ডি কি? দূরত্ব, ঠিক আছে? আরেকটা তোমাকে জিজ্ঞেস করবে, ধরো দুটো লেন্স আছে, দুটো লেন্সকে সাটিয়ে দেওয়া হলো, কেমন? ধরো এই একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্স, দুটো লেন্সকে সাটিয়ে দেওয়া হলো। তো যদি দুটো লেন্সকে সাটিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে মানে লেন্সের টোটাল পাওয়ার কত হবে? তা আমি ধরলাম এই লেন্সটার পাওয়ার আমি ধরলাম P1, এই লেন্সটার পাওয়ার আমি ধরলাম P2। তাহলে টোটাল পাওয়ার কি হবে? পি টোটাল সমান সমান হবে P1 প্লাস P2, ঠিক আছে? তো এই তিনটা ফর্মুলা তোমরা মনে রাখবা, কেমন? খুবই সোজা সোজা ফর্মুলা আছে। সব থেকে বেশি তোমাদের জিজ্ঞেস করে এই দুটো ফর্মুলা থেকে, পি সমান সমান কি? এফ 1/f, 100/f। তো এই দুটো তোমরা মনে রাখবা। বাই চান্স যদি তোমাদের ক্ষেত্রে জিজ্ঞেস করে নেয় তখন যাতে তোমরা না ফেসে যাও, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন গাড়ি চালক তার বাড়িতে অবতল দর্পণকে সেভিং দর্পণ হিসাবে ব্যবহার করেছেন। যদি তার মুখ দর্পণের খুব কাছে রাখা হয় তবে প্রতিবিম্ব কেমন তৈরি হবে? মানে তোমাকে জিজ্ঞেস করেছে যে অবতল দর্পণে প্রতিবিম্বের স্থিতি, ঠিক আছে? তো দেখো, অবতল দর্পণে কি হয়? প্রথমে আমি তোমাকে অবতল দর্পণের কনসেপ্টটা বলে দিচ্ছি, তুমি দেখো তারপরে অ্যান্সার নিজেই করতে পারবে।
তো এটা হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দর্পণ, এই অবতল দর্পণের যেই মানে মধ্যভাগ, এটাকে আমরা পোল হিসাবে জানি। এটা কি দর্পণের মধ্যভাগকে পোল হিসাবে জানি। আর কি বলবো, দর্পণের যে কেন্দ্রবিন্দু, ঠিক আছে, এটাকে আমরা সেন্টার অফ কার্ভেচার হিসাবে জানি। সেন্টার অফ কার্ভেচারকে তোমার আর দিয়ে দেখানো হয়, ঠিক আছে। আর বক্রতা ব্যাসার্ধ, এই যে মানে পোল থেকে এই সেন্টার অফ কার্ভেচার এর যে দূরত্ব, এটাকে আমরা কি বলি, বক্রতা ব্যাসার্ধ। আর বক্রতা ব্যাসার্ধের অর্ধেককে আমরা ফোকাস নামে জানি, ঠিক আছে। তো ফোকাস বের করতে গেলে আমরা কি করবো, যে বক্রতা ব্যাসার্ধ আছে যাতে আমরা আর দিয়ে দেখাই, সেটাকে আমরা অর্ধেক করে দিব, তাহলে কি ফোকাস বেরিয়ে যাবে। আরেকটা হয় তোমার ইনফানাইট, কেমন। আরেকটা জিনিস জেনে নাও, যে এই যে যে কোনো ধরো গলীয় একটা গোলকীয় দর্পণ আছে, ঠিক আছে, এই গোলকীয় দর্পণের যে এই টোটাল ব্যাস, ঠিক আছে, এই ব্যাসকে আমরা কি বলি নামে জানি, অ্যাপারচার। অ্যাপারচার, ঠিক আছে, অ্যাপারচার নামে জানি। আর এর যে মানে অর্ধেক ভাগ মানে ব্যাসার্ধকে আমরা কি নামে জানি, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। এবার দেখো, ধরো কোনো বস্তুকে আমি ইনফানাইটে রাখলাম, ঠিক আছে, এটা 1 নম্বরে ইনফানাইটে রাখলাম, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তো এটা তৈরি হবে তোমার ফোকাসে, ঠিক আছে। 1 নম্বরে ইনফানাইটে রাখলাম, প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। যদি ইনফানাইট আর বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখি 2 নম্বরে কোন প্রতিবিম্বকে রাখলাম, তাহলে তোমার প্রতিবিম্ব মানে সরি বস্তুকে রাখলাম, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, ঠিক আছে। এখানে আমি 2 নম্বর দিয়ে দিলাম। যদি কোনো বস্তুকে আমি সেন্টার অফ কার্ভেচারে মানে বক্রতা কেন্দ্রেই রাখলাম, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। যদি কোনো বস্তুকে আমি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখি, ঠিক আছে, 4 নম্বর, সেই ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হবে কোথায় বলতো, ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, 4 নম্বর। কোনো বস্তুকে আমি ধরো ফোকাসে রাখলাম 5 নম্বরকে, তাহলে সেটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, মনে রাখবো ইনফানাইটে তৈরি হবে, কেমন। তারপর কোনো বস্তুকে ধরো আমি এই ফোকাস আর এই কি বলবো পোলের মাঝখানে রাখলাম 6 নম্বর, ঠিক আছে, সেটা কোথায় তৈরি হবে, এইদিকে তো ইনফানাইটের পরে তো আর জায়গা নেই, সেটা তখন তৈরি হবে আয়নার পিছনে, 6 নম্বর এখানে তৈরি হবে, ঠিক আছে। এবার দেখো, কোনো বস্তু মানে মানে কি বলবো, অবতল দর্পণে প্রতিবিম্ব তৈরি করার জন্য মিনিমাম 2টো কিরণের দরকার পড়ে। একটা কিরণ কি হয় তোমার, এই যে এটা কি বলে, প্রিন্সিপাল অ্যাক্সিস বলে, মানে প্রধান অক্ষ মুখ্য অক্ষ যেটাই বলতে পারো। প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তর হয়ে যদি কোনো কিরণ আসে, সেটা মানে অবতল দর্পণে ধাক্কা খাওয়ার পর কোথায় দিয়ে যাবে, তো ফোকাস হয়ে পার হয়, কেমন। এটা আমি কালো দিয়ে দেখাই। যদি কোনো বস্তু অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের সমান মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তর হয়ে আসে, সেটা মানে প্রতিফলিত হওয়ার পর মানে ফোকাস হয়ে পার হয়, ঠিক আছে, ফোকাস হয়ে পার হয় কিন্তু। আর যদি কোনো বস্তুকে পোল দিয়ে নিয়ে আসা হয়, ঠিক আছে, পোল দিয়ে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে তোমার মানে তৈরি হওয়া মানে যে কিরণটা, ধরো 1 নম্বর কিরণকে আমি কি বললাম, বক্রতাকে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তর নিয়ে গেলে সেটা তোমার সবসময় ফোকাস হয়ে পার হবে। আর একটা কিরণ যেটাকে আমি পোল দিয়ে নিয়ে যাচ্ছি, তো যে অ্যাঙ্গেল হয়ে যাবে সেই অ্যাঙ্গেলেই তো মানে চলে আসবে। এবার আসার পরে কি হবে, দেখো 2টো কিরণ একে অপরকে কাটছে, যেহেতু এটা কাটছে তাই এটা তোমার বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হবে। বাস্তবিক, ঠিক আছে, বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হবে। বাস্তবিককেই বাংলাতে গোদা ভাষায় মানে গোদা ভাষায় কি বলে বাস্তবিক, কিন্তু বিজ্ঞানী ভাষায় কি বলবে, সৎ, কেমন। কি বললাম, অবতল দর্পণে যখন 2টো কিরণ একে অপরকে কাটে সেক্ষেত্রে তোমার বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হয়। আর প্রতিবিম্ব যখন এই প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে তৈরি হবে, সেক্ষেত্রে তোমার প্রতিবিম্ব তৈরি হবে উল্টো, ঠিক আছে, উল্টা প্রতিবিম্ব তৈরি হবে। প্লাস এবার বিভিন্ন রকম প্রতিবিম্ব তৈরি হবে। এই যে মানে সেন্টার অফ কার্ভেচার আছে, এই তিনে আমি প্রতিবিম্ব বস্তুকে রেখেছি, আর তিনেই প্রতিবিম্ব তৈরি, তার মানে কি এটা তোমার সমান প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবার এর সমানের এই সাইডে হচ্ছে তোমার ভেতর বলে এটাকে, আর এই সমানের এই সাইডে বাইরে বলে। তার মানে তোমাকে জিজ্ঞেস করে, যদি কোনো বস্তুর মানে মানে কি বলবো সেন্টার অফ কার্ভেচারের বাইরে যদি প্রতিবিম্ব তৈরি হয়, সেটার আকার কেমন হয়, মনে রাখবা এই যে এই দিকে বাইরে তৈরি হচ্ছে সেটা তোমার তৈরি হবে বড়, আর যেটা ভেতরে তৈরি হচ্ছে সেটা তোমার তৈরি হবে ছোট। তার মানে কি, অবতল দর্পণ তোমার বাস্তবিক, উল্টা, বড়, ছোট আর সমান 3 ধরনের প্রতিবিম্ব তৈরি হতে পারে। আর একটা কেস, যখন অবতল দর্পণ কে ফোকাস মানে কোনো বস্তুকে ফোকাস আর পোলের মাঝখানে রাখা হচ্ছিল, তখন সেটা কি আয়নার এই পারে তৈরি হচ্ছিল। দেখো, যখন বস্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে তৈরি হচ্ছিল তখন বাস্তবিক, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে তৈরি হচ্ছে, তো এটা কি হয়ে যাবে তোমার কাল্পনিক, ঠিক আছে, কাল্পনিক। আর এটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অসৎ, কেমন। আর এটা তোমার কেমন তৈরি হবে, বড় প্রতিবিম্ব তৈরি করবে। এতটা বুঝতে পারলে। এবার দেখো প্রশ্নে কি বলেছে, যে অবতল দর্পণকে সেভিং ক্রিম হিসেবে ব্যবহার করছে যদি তার মুখ দর্পণের খুব কাছে রাখা হয়। দর্পণের খুব কাছে মানে কি, ফোকাস আর পোলের মাঝখানে রাখবে, তবেই না সেটা দর্পণের খুব কাছে হচ্ছে, কারণ এটাই তো দর্পণ, তাই না। এখানে যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে তোমার প্রতিবিম্ব কেমন তৈরি হচ্ছে, ফোকাস আর পোলের মাঝখানে রাখলে কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তার মানে কি, সৎ যেটা আছে এই দুটোই তোমার কেটে যাবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। দেখো, অসৎ প্রতিবিম্ব মানে কাল্পনিক প্রতিবিম্ব কি হয়, সবকিছু উল্টো হয়ে যাবে, কাল্পনিক প্রতিবিম্ব উল্টো হবে না। কাল্পনিক সবসময় তোমার সোজা প্রতিবিম্ব তৈরি করবে, কেমন। তার মানে কি, এটা তো সোজা আছে, এটা তো সোজা আছে। এবার দেখো, ছোট আর বড়, আমি কি বললাম, কাল্পনিক প্রতিবিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে কিরকম প্রতিবিম্ব তৈরি করবে, বড় প্রতিবিম্ব তৈরি করবে। আর এটা কি তোমার ছোট আছে, তার মানে কি এটাও তোমার কেটে গেল, এটাই তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে, এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। দেখো, যেটা আমি তোমাকে বললাম অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দর্পণে তোমরা মনে রাখবা, অবতল দর্পণে যেটা প্রতিবিম্ব আমি স্থিতি বললাম না, ইনফিনাইটে রাখলে ফোকাসে তৈরি হবে, সেন্টার অফ কার্ভেচারে রাখলে সেন্টার অফ কার্ভেচারে তৈরি হবে, সেম জিনিস তোমার উত্তল লেন্সেও হবে। উত্তল লেন্স,
মানে তুমি যদি অবতল লেন্স পড়ে নাও, অবতল দর্পণ পড়ে নাও, তাহলে উত্তল লেন্স তোমাকে পড়তে হবে না, কারণ দুটোর প্রতিবিম্বের স্থিতি একদম সেম। আর যদি তোমাকে উত্তল দর্পণ জিজ্ঞেস করে, উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণের সম্পূর্ণ কেস তোমার হবে অবতল লেন্সের মতো, অবতল লেন্স। তো অবতল দর্পণ যখন বললাম, উত্তল দর্পণটাও তোমাকে বলে দিই, তো এটা সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি হয়ে যাবে। এবার আমি তোমাকে উত্তল দর্পণের সম্বন্ধে বলছি, ঠিক আছে। উত্তল দর্পণ এরকম উঠে থাকে, তাই এটাকে উত্তল দর্পণ বলা হয়, এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। এখানে থাকে এর হচ্ছে ফোকাস, এখানে থাকে তোমার সেন্টার অফ কার্ভেচার, এখানে থাকে ইনফানাইট, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে আলো আসে তখন আলো এদিক থেকে আসবে, এদিক থেকে আলো আসবে। এবার অবতল দর্পণে কি হতো বলো তো, অবতল দর্পণে এখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস, তো কি বললাম, একটা কিরণ এভাবে ধাক্কা খাচ্ছে, ফোকাস হয়ে পার হচ্ছে, একটাকে পোল দিয়ে নিয়ে যাচ্ছে, আবার এদিকে যে অ্যাঙ্গেল দিয়ে যাচ্ছে সেই অ্যাঙ্গেলে ফেরত চলে আসছে, তাই না। তার মানে কি করছে অবতল দর্পণ, যে কোনো মানে কি বলবো মানে কিরণকে একটা জায়গায় কেন্দ্রিত করে, ঠিক আছে, একটা জায়গায় কেন্দ্রিত করার কাজ করে। যেহেতু এটা কেন্দ্রিত করার কাজ করে, তাই এটাকে আমরা অভিসারী দর্পণ নামেও জানি, ঠিক আছে, অভিসারী দর্পণ। ঠিক এর উল্টো, অবতল দর্পণে, উত্তল দর্পণে কি হয়, কোনো যখন লাইট আসে না, সেটা বিখরে যায়, এদিক দিয়ে গেল এদিকে ভটকে গেল, এদিক থেকে গেল এদিকে ভটকে গেল। দেখো অবতল দর্পণে কি হচ্ছে, দুটো কিরণ একে অপরকে কেটে দিচ্ছে বলে বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কিন্তু উত্তল দর্পণে দেখো এই কিরণটা এদিকে চলে আসছে, এই কিরণটা এদিকে চলে যাচ্ছে, তার মানে কি এরা কি একে অপরকে কাটছে, কাটছে না, তার মানে কি এটা বাস্তবিক প্রতিবিম্ব হতে পারে না। তার মানে উত্তল দর্পণে তোমার তৈরি হওয়া প্রতিবিম্ব কেমন হবে, কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হবে। আর কাল্পনিক প্রতিবিম্ব কি হতে পারে না বললাম, সবকিছু উল্টা হয়ে যাবে। কাল্পনিক প্রতিবিম্ব তোমার কখনো উল্টা হবে না, তার মানে কি এটা সোজা প্রতিবিম্ব তৈরি হবে। আরেকটা জিনিস তৈরি হবে, মানে এবার এখানে কিভাবে বড় না ছোট হবে দেখো। প্রথমত এটা কাটছে না, ঠিক আছে, যেহেতু এটা কাটছে না, এবার বিজ্ঞানীরা কি করলো, কি এটা তো মেলাতে হবে না, তাই এটা কল্পনা করে না এই লাইনটাকে, মানে এটাকে ধরে ফোকাসের সাথে মিলিয়ে দিয়েছে, ঠিক আছে, ফোকাসে মিলিয়ে দিয়েছে। মানে দেখে কি মনে হয় যে অবতল দর্পণ তো লাইন মানে কিরণকে কি ছিটকে দেয়, কিন্তু দেখে মনে হয় যে হ্যাঁ এটা ফোকাস হয়েই পার হচ্ছে। তাই অবতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব সবসময় পোল আর ফোকাসের মাঝখানে তৈরি হয়, ঠিক আছে। কি বললাম, অবতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব সবসময় পোল আর ফোকাসের মাঝখানে তৈরি হয়। মানে কোনো কি মানে বস্তুকে ধরো এখানে রাখা আছে, তো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। যেই তুমি এদিক থেকে এদিকে যেতে থাকবে কিনা, প্রতিবিম্ব কি হবে, এদিক থেকে এদিকে আসতে থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। যেহেতু এটা আলোকে বিখরে দিচ্ছে, তাই এটা কি হবে, তোমরা আমরা এটাকে অপসারী দর্পণ বলি। অপসারী, ইংরেজিতে কি বলে, ডাইভার্জিং মিরর, ঠিক আছে। এটাকে কি বলে, কনভার্জিং মিরর। যেমন আর এর যে আমি তোমাকে বললাম না, সেম যেখানে প্রতিবিম্ব রাখছে ফোকাসে তৈরি হচ্ছে, অবতল লেন্সেও সেম হয়। যেমন অবতল লেন্সে যদি জিজ্ঞেস করে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, তুমি কি বলবা, পোল আর ফোকাসের মাঝখানে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে উত্তল লেন্সের প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, তাহলে তুমি কি বলবা, সেটা বস্তু কোথায় রাখা হচ্ছে সেটার উপর নির্ভর করে প্রতিবিম্ব তৈরি হবে। যেমন অবতল লেন্সে তুমি যেখানেই রাখো তোমার পোল আর ফোকাসের মাঝখানেই তৈরি হবে, কিন্তু উত্তল লেন্সে কি হবে, তোমার মানে বস্তুর স্থিতির উপর। যেরকম উত্তল লেন্সে তৈরি হবে সেরকম তোমার অবতল দর্পণে তৈরি হবে, যে বস্তু যেভাবে রাখা হচ্ছে সেইভাবে তোমার প্রতিবিম্ব তৈরি হচ্ছে। যেমন এই লোকটা কি মুখটা কি দর্পণের খুব কাছে নিয়ে গেছিল, সেই জন্য কি এর কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হলো। তো এটা কি বস্তু রাখার উপর নির্ভর করে, বুঝতে পারলে তো। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গোলকীয় প্রতিফলকে, সেকেন্ড, প্রতিফলক তলের ব্যাসকে কি বলা হয়, এখনই বললাম তোমাকে কি বলে, অ্যাপারচার বলা হয়, তাই না। বক্রতা ব্যাসার্ধ কি বলা হয়, পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের যে দূরত্ব সেটাকে আমরা কি বক্রতা ব্যাসার্ধ বলি। মেরু কি কাকে বলে, কোনো দর্পণের যে মধ্যভাগ সেটাকে আমরা মেরু বলি, এটাকে পি দিয়ে দেখানো হয়, পোল হয়। ফোকাল দৈর্ঘ্য এটাকে কি হয়, এটা হচ্ছে বক্রতা যে ব্যাসার্ধ, মানে যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, সেটার অর্ধেক হলো কি ফোকাল দৈর্ঘ্য। এখনই তোমাকে বললাম, তাই না। তো অপশন নাম্বার ডি কি হয়, তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যখন কোনো বস্তুকে অসীম থেকে মেরুর দিকে ধীরে ধীরে উত্তল দর্পণের কাছে আনা হয়, তখন প্রতিবিম্বের অবস্থান কি হয়। এখনই তোমাকে বললাম উত্তল দর্পণ আছে, এটা কি ফোকাস হয়, যে কোনো বস্তু ফোকাস আর পোলের মাঝখানে প্রতিবিম্ব তৈরি করে। তাই অসীম থেকে যখন যেই এদিকে যাওয়া হবে, তো আমি কি বললাম, বস্তুটা প্রতিবিম্বটা কি এদিকে আসতে শুরু করবে। তার মানে কি, যদি অসীম থাকে, মানে মানে কোনো কি বলছে, বস্তুকে অসীম থেকে মেরুর দিকে নিয়ে যাচ্ছে, মানে পোলের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্রতিবিম্ব কি হবে, ফোকাস থেকে পোলের দিকে আসবে। এবার দেখো এই অপশনটা কোথায় আছে তোমাদের, বলছে ফোকাস থেকে মেরুর দিকে আসবে, একদম কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, তাই না। এটাই তোমাদের রেলওয়ে বোর্ড তোমার এটাই সঠিক অ্যান্সার নিয়েছে, আর এটাই হবে। ঠিক আছে। একটা জিনিস তোমরা মনে রাখবা, যে এই অবতল দর্পণ বা উত্তল দর্পণ, ঠিক আছে, এর সাথে যে এই প্রধান অ্যাক্সিসের সাথে যে এই কোণ তৈরি করে কিনা, এটা মনে রাখবা 90 ডিগ্রির কোণ তৈরি করে, ঠিক আছে। কত ডিগ্রির কোণ তৈরি করে, মনে রাখবা 90 ডিগ্রির কোণ তৈরি করে। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে এসছে, তাই এটা তোমরা মানে কোথাও পারলে লিখে নিও, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যখন আলোক রশ্মি, এক সেকেন্ড, যদি যখন আলোক রশ্মি লেন্সের আলোক মানে অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যায়, তখন কি হয়। দেখো লেন্স আছে, এটা লেন্সের এই মানে পোলকে, যেটাকে আমরা অবতল দর্পণের পোল বলছি,
এটাকে আমরা পোল বলছি, এখানে আমরা কি বলবো অপটিক্যাল সেন্টার। যখন কোনো আলো এই অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যায় তো এটা কোনো নখরা না করে সোজাসুজি বেরিয়ে যায়, কিন্তু যখনই এই উপর দিক দিয়ে যাবে তখন কি বেঁকে যাবে, মানে প্রচুর নখরা, বুঝতে পারলে তো, যখন মানে দিয়ে যাবে। কিন্তু যেই মানে ভালো কারো হাতের পাক্কারে পড়ে যায় না, বলে না কারো পাক্কারে পড়ে শুধরে গেল বিগড়ে গেল, সেম জিনিসটা এটা, যে যেখান দিয়ে যাও তো সেখান থেকে তুমি বিগড়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু যখনই তুমি অপটিক্যাল সেন্টার হয়ে যাবা তখন কোনো রকম মানে পাগলামি চলবে না, তুমি সোজা যেমন আসছো সোজা বেরিয়ে যাও, ঠিক আছে। সেরকম তোমার মানে উত্তল লেন্সের ক্ষেত্রেও সেম, অবতল লেন্সের ক্ষেত্রেও সেম। এটা ধরো অপটিক্যাল মানে সেন্টার, তো এখান দিয়ে আসবে সার্ট করে বেরিয়ে যাবে, কোনো রকম মানে নখরা করবে না যাওয়ার জন্য, যে না যেমন অবতল লেন্সে কি হয়, একটা লাইট এলো দিয়ে থেকে বিখরে যায়, এদিক থেকে এলো এদিকে বিখরে গেল, কিন্তু যখনই অপটিক্যাল সেন্টারের মাঝখান দিয়ে যাবে তখন কি হবে, কোনো মানে কি বলবো নখরা ছাড়াই সোজা বেরিয়ে যাবে। কিন্তু পোলে কি হয়, দর্পণের ক্ষেত্রে কি হয়, যখন পোল দিয়ে নিয়ে আসা হয় তখন যে অ্যাঙ্গেল হয়ে আসে সেই অ্যাঙ্গেল হয়ে পার হয়ে যায়, এখনই বললাম তাই না। তো দেখো এটা কোথায় আছে, যে নির্গত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, একদমই না। লেন্সের দ্বিতীয় ফোকাস হয়ে পার হয়, একদমই না। কোনো বিচ্যুতি ছাড়াই সোজা বেরিয়ে যায়, একদমই ঠিক। বিচ্যুতি মানে কি, নখরা, কোনো নখরা ছাড়াই সোজা বেরিয়ে যায়, এটাই আমি তোমাকে এখন বললাম তাই না। তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার সি। এটা রেল বোর্ড এটাই তোমার সঠিক অ্যান্সার নিয়েছে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে গোলকীয় লেন্সের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। বলছে অবতল লেন্সে বক্রতা কেন্দ্র থাকে, বক্রতা কেন্দ্র সবটাই থাকে, অবতল লেন্স কি হয়, এটা হয়, তাই তো। তো অবতল লেন্স কি করে তৈরি হচ্ছে, এই একটা মানে গোলাকার ভাগ, ঠিক আছে, আর এই একটা গোলাকার ভাগ, এই দুটো নিয়ে অবতল লেন্স তৈরি হচ্ছে। তো এরও একটা কেন্দ্রবিন্দু মানে বক্রতা কেন্দ্র আছে, এখানেও একটা বক্রতা কেন্দ্র আছে, তাই না। তার মানে এটা সঠিক আছে। বলছে দুটি বক্রতা কেন্দ্র সংযোগকারী রেখাকে প্রধান অক্ষ বলে, একদম ঠিক। এই যে এই রেখাটাকে, এটাকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সেসই না বলি, প্রিন্সিপাল অ্যাক্সেস বলি, এটাও তোমার ঠিক আছে। বলছে প্রতিটি গোলকীয় লেন্সের দুটি বক্রতা কেন্দ্র থাকে, একদম ঠিক। এখানে একটা বক্রতা কেন্দ্র থাকে, এদিকে একটা বক্রতা কেন্দ্র থাকে। এটা তো অবতল লেন্স হলো। উত্তল লেন্সে তুমি দেখে নাও, উত্তল লেন্সে কি হয়, এটা একটা গোল ভাগ, ঠিক আছে, এরকম ভাবে কি বলবো, এটা একটা গোল ভাগ, এটা হচ্ছে আরেকটা গোল ভাগ, তাই না, এভাবে তৈরি হয়। আর উত্তল লেন্সে কি হয়, এখানে কি হয়, এফ ফোকাস 1 2f1, এখানে কি হয় f2 2f2, তার মানে কি দুটো বক্রতা কেন্দ্র তো আছে না, এদিকেও আছে এদিকেও আছে, এটাই তোমার ঠিক, মানে এটাও ঠিক। তার মানে ভুল কি, এটা বলছে আলোক কেন্দ্র বক্রতা কেন্দ্রের সাথে মিলে যায় না, আলোক কেন্দ্র কি বক্রতা কেন্দ্রের সাথে মিলে যায়, একদমই না। চলো, তো অপশন দেখো, সঠিক উত্তর কি অপশন নাম্বার ডি, মানে এটাই তোমার ভুল ব্যাখ্যা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে অবতল লেন্সের প্রধান অক্ষের উপর যে কোনো স্থানে বস্তু রাখা হলে প্রতিবিম্ব সর্বদা কোথায় গঠিত হবে। দেখো এখনই তোমাকে আমি কি বললাম, যে উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণ এইখানকার যা প্রতিবিম্বের স্থিতি সেম তোমার হয় অবতল লেন্সে, অবতল লেন্সে, তাই না। উত্তল দর্পণে কি হয়, বস্তুকে মানে সরি, উত্তল দর্পণে কি হয়, বস্তুকে তুমি যেখানেই রাখো, যেখান থেকে তৈরি করো, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, পোল আর ফোকাসের মাঝখানেই তৈরি হবে। সেম অবতল লেন্সে কি হবে, অবতল লেন্সে তুমি যদি বস্তুকে যেখানেই রাখো সেটাই তোমার কি হবে, এই অপটিক্যাল সেন্টার আর মানে যে ফোকাস আছে তার মাঝখানে তৈরি হবে, কারণ এই দুটার মানে এখানে যা তৈরি হবে এখানেও তাই তৈরি হবে, তাই না। তো দেখো কোথায় আছে অপশন নাম্বার, ফোকাসে, একদম না। দ্বিতীয় ফোকাসে, একদমই না। যে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে, একদম ঠিক। তো রেলওয়ে বোর্ড অপশন সি অ্যান্সার নিচে, এটাই হবে, বুঝতে পারলে তো। উত্তল দর্পণ যদি ভালো করে পড়ে নাও তাহলে অবতল লেন্স তোমার পড়ার দরকার নেই, তুমি এখানে প্রতিবিম্বের স্থিতি তারপর বস্তুর স্থিতি সব বের করে নিতে পারবে। যদি অবতল দর্পণ পড়ে নাও তো উত্তল লেন্স পড়ার দরকার নেই, দুটোতেই সেম হয়, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ সম্পর্কে নিচের কোনটি মিথ্যা। দেখো প্রথমটা কি বলছে, এটি মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া একটি কাল্পনিক সোজা রেখা, একদম ঠিক, তাই না। বলছি এটি দর্পণের মেরুর উপর অবিলম্ব, একদমই ঠিক। এখনই তোমায় কি বললাম, যে একটা দর্পণ আছে যে প্রধান অক্ষে যাচ্ছে, এই পোলের কাছে এখানে কি 90 ডিগ্রির কোণ তৈরি করবে, তাই না। এটাই আমি বললাম, মেরুর উপর যদি অবিলম্ব, অবিলম্ব কখন হবে, যখন 90 ডিগ্রির কোণ তৈরি করবে তখনই না, এটাও ঠিক আছে। বলছে প্রধান অক্ষের সমান্তর রশ্মি প্রতিফলনের পর বক্রতা কেন্দ্র দিয়ে যায়, একদমই না। এখনই তোমাকে আমি কি বললাম, যে ধরো এটা একটা অবতল দর্পণ, এখানে পোল ফোকাস সেন্টার অফ কার্ভেচার ইনফাইনাইট, যখন কোনো আলোক রশ্মি মানে প্রধান অক্ষে কি সমান্তর হয়ে যায়, সেটা প্রতিফলিত হওয়ার পর কি ফোকাস হয়ে পার হয়, তাই না, বক্রতা কেন্দ্র দিয়ে পার হয় না। বলছে গোলীয় দর্পণের ফোকাস প্রধান অক্ষের উপর থাকে না, একদমই ভুল। ফোকাস তো প্রধান অক্ষের উপরেই আছে, তো এটা তোমার ভুলে গেল। তো অপশন নাম্বার কি 3 আর 4 তোমার হচ্ছে মিথ্যা, সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে অবতল দর্পণ সদ ও উল্টো প্রতিবিম্ব গঠন করে যখন বস্তু থাকে। দেখো অবতল দর্পণ আছে, অবতল দর্পণে এটা হচ্ছে প্রধান ফোকাস, এখানে থাকে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে তোমার ইনফাইনাইট। এবার দেখো কি বলেছে, সদ এবং উল্টো প্রতিবিম্ব যখন আমি ইনফাইনাইটে রাখবো, ঠিক আছে, বস্তুকে এখানে রাখবো, তখন কি ফোকাসে তৈরি হবে, ফোকাসে তৈরি হবে। যদি ইনফাইনাইট আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখি তো সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মাঝখানে তৈরি হবে। যদি সেন্টার অফ কার্ভেচারেই রাখি তো সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। যদি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে রাখি তাহলে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে তৈরি হবে। যদি আমি ফোকাসে রাখি
ঠিক আছে, তাহলে সেন্টার কোথায় তৈরি হবে? ইনফানাইটে তৈরি হবে, ফোকাস মানে ইনফানাইটে তৈরি হবে 5 নাম্বার। যদি ফোকাস আর পোলের মাঝখানে রাখি 6 নাম্বারকে, তাহলে সেটা কি আয়নার ওই পারে তৈরি হবে, তাই না? এইখানে উপরে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হবে? অসৎ হয়ে যাবে, মানে কাল্পনিক হয়ে যাবে, তাই না? এবার দেখো কি বলছে ফোকাসে, এটা তো একদম ঠিক হবে, তাই না? যে বক্রতা কেন্দ্রের বাইরে, এটা যদি বক্রতা কেন্দ্র হয়, তো এর এই সাইডটা কি হয়? ভেতর হয়, তাই না? আর এটা কি হয়? বাইরে হয়। এখানেও কি হয়? তোমার বাস্তবিক তৈরি হয়, মানে সৎ প্রতিবিম্ব তৈরি হয়, প্লাস কি উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, তাই না? বলছে ফোকাস এবং মেরুর মাঝখানে, একদমই না, ফোকাস এবং মেরুর মাঝখানে হলে এটা কাল্পনিক হয়ে যায়, অসৎ হয়ে যায়। দর্পণের খুব কাছে, দর্পণের খুব কাছে মানে কি ফোকাস আর মেরুর কাছেই কথা বলছো না, এই দুটো হবে না। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। দেখো রেলওয়ে বোর্ড তোমার অপশন বি কে সঠিক অ্যান্সার নিচে, বুঝতে পারলে? আর এটাই তোমার সঠিক অ্যান্সার হবে, বক্রতা কেন্দ্রের বাইরে। দেখো বক্রতা কেন্দ্রের বাইরে কেন হবে? বলছে বস্তুকে কোথায় রাখা হবে? বস্তুকে আমি বক্রতা কেন্দ্রের এই সাইডে রাখি, এটা তো হলো বক্রতা কেন্দ্র, এর বাইরে যদি রাখি তাহলে তোমার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এই সাইডে তৈরি হবে, তাই তো? এবার এনসিআরটি তে কি লেখা আছে জানো? এনসিআরটি তে লেখা আছে যে ইনফানাইটে তৈরি হওয়া প্রতিবিম্বকে আমরা যেহেতু দেখতেই পাই না, তাই এটাকে আমরা বাস্তবিক প্রতিবিম্ব হিসাবে দেখবো না। ঠিক আছে, সেই জন্য রেলওয়ে বোর্ড এটাকে তোমার অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার নিয়েছে। আর তোমরাও এটাই মনে রাখো, দেখো বাস্তবিক প্রতিবিম্ব এই দুটো ক্ষেত্রেই তৈরি হচ্ছে, তাই না? কিন্তু একদম দুটোর মধ্যে যদি সঠিক অ্যান্সার হয় সেটা হবে তোমার বক্রতা কেন্দ্রের বাইরে, কারণ বক্রতা কেন্দ্রের বাইরে রাখলে এখানে তোমার প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবার আমি এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, দুটো দুটো ক্ষেত্রে কি আমার এখানেই তৈরি হচ্ছে, মানে মানে সৎ আর উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ফোকাসে রাখলেও তোমার সৎ আর উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিন্তু যেহেতু এটা ইনফানাইটে তৈরি হচ্ছে, তো এনসিআরটি বলেছে এটা আমরা দেখতে পাই না, বুঝলো? তাই এটা তোমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি ঘটার ফলে তারাদের মিটমিট করতে দেখা যায়? দেখো তারাদের মিটমিট করতে দেখা যায় বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণ, ঠিক আছে? অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো কি হয়, এখান থেকে না 4টা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে। তারা বলতে আমি ধরে নিচ্ছি সূর্য, ঠিক আছে? সূর্য কি একটা তারা? এখান থেকে তোমাদের 4টা কোশ্চেন জিজ্ঞেস করে। প্রথম প্রশ্ন যেটা জিজ্ঞেস করে, যদি তারাদের মিটমিট করতে দেখা যায়, ঠিক আছে? তারাদের মিটমিট করতে দেখা যায়, বা ধরো সূর্যকে দেখতে কি বলো বড় লাগছে দেখতে, ঠিক আছে? যদি এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে তোমাদের অ্যান্সার কি হবে বলো তো? এটা হবে প্রতিসরণ, প্রতিসরণ, ঠিক আছে? যখনই তোমাকে মানে সূর্যের রং নির্দিষ্ট রঙের, মানে নির্দিষ্ট রঙের কথা বলবে, ঠিক আছে? যেই তোমাকে রঙের কথা বলবে সেখানে তোমার অ্যান্সার হবে প্রকিরণন, ঠিক আছে? প্রকিরণন, এটাকে ইংরেজিতে স্ক্যাটারিং বলা হয়, তাই না? স্ক্যাটারিং বলা হয়। একটা হয় তোমার যখন সূর্যের আলো 7টা রঙে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে? 7টি রঙে বিভক্ত, এটা যদি হয় তখন তোমরা কি অ্যান্সার মারবা? সেটা হবে তোমার বিচ্ছুরণ, ঠিক আছে? বিচ্ছুরণ। আর একটা তোমাদের জিজ্ঞেস করে 4 নাম্বার, এখানে 4 নাম্বার লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে মনে হবে যে কখনো কখনো চমকাচ্ছে মনে হবে, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে যে কোনো তারা কখনো কখনো চমকাচ্ছে, কখনো কখনো চমকানো, ঠিক আছে? এটা এরকম যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে তোমার অ্যান্সার কি হবে বলতো? ব্যতিকরণ, ব্যতিকরণ, ইংরেজিতে এটাকে ইন্টারফারেন্স বলা হয়, ঠিক আছে? তো এই 4টা জিনিস তোমরা মনে রাখবা। কি যখন মানে তারাদেরকে মিট বা বড় বড় দেখাচ্ছে মনে হবে, সেরকম যদি প্রশ্ন করে অ্যান্সার কি হবে? প্রতিসরণ। যদি নির্দিষ্ট রঙের কথা বলে, যে কোনো জিনিস রঙের কথা বলে, তোমার স্ক্যাটারিং তোমার সঠিক অ্যান্সার করে দিবা। যখন 7টা রঙে বিভক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি? বিচ্ছুরণ। আর কখনো কখনো চমকাচ্ছে যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে তোমার হবে ব্যতিকরণ। ব্যতিকরণকে ইংরেজিতে কি বলা হয়? স্ক্যাটারিং অফ লাইট। কেমন? এই 4টা জিনিস তোমরা মনে রাখবা, এই 4টা থেকেই তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বস্তু 40 সেন্টিমিটার ফোকাস দূরত্বের উত্তল লেন্সের সামনে 80 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। প্রতিবিম্বটি সৎ, উল্টো এবং সমান আকারের পেতে হলে পর্দাটিকে কোথায় রাখতে হবে? দেখো উত্তল লেন্স আছে তো, এটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের এটা হচ্ছে কি অপটিক্যাল সেন্টার, এখানে কি ফোকাস 1, এখানে কি 2 ফোকাস, দ্বিতীয় ফোকাস, আর এখানে কি থাকে ইনফানাইট। এখানেও সেখানে কি থাকে ফোকাস 2, আরেকটা কি থাকে 2 ফোকাস 2, আর একটা হচ্ছে ইনফানাইট। এই 3টা জিনিস থাকে। যদি আমি বস্তুকে ইনফানাইটে রাখি 1 নম্বরে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে, ঠিক আছে? যদি বস্তুকে আমি ইনফানাইট আর দ্বিতীয় ফোকাসের মাঝখানে রাখি 2 নম্বরে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রথম ফোকাস আর মানে দ্বিতীয় ফোকাস, আর দ্বিতীয় ফোকাস মানে সেকেন্ড যেটা দ্বিতীয় ফোকাস তার মাঝখানে থাকবে। যদি আমি মানে কি বলবো হচ্ছে বস্তুকে দ্বিতীয় ফোকাসে রাখি 3 নম্বরে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দ্বিতীয় ফোকাসেই তৈরি হবে। যদি বস্তুকে আমি দ্বিতীয় ফোকাস আর প্রধান ফোকাসের মাঝখানে রাখি 4 নম্বর, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দ্বিতীয় ফোকাস আর ইনফানাইটের মাঝখানে 4 নম্বর। আর যদি আমি ফোকাসকে মানে ফোকাসে রাখি 5 নম্বর, তাহলে সেটা কোথায় তৈরি হবে? তোমার ইনফানাইটে তৈরি হবে, ঠিক আছে? ইনফানাইটে তৈরি হবে। আর এই সবকটা জিনিসে তৈরি হবে না, এটা তৈরি হবে তোমার এই প্রধান অক্ষ যে আছে প্রিন্সিপাল অ্যাক্সিস তার নিচে তৈরি হবে, বুঝতে পারলে তো? যেহেতু নিচে তৈরি হবে তাই এটা কি কেমন তৈরি হবে? বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হবে, তাই না? বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হবে, এটাকে কি বলা হয়? সৎ বলা হয়। প্রধান অক্ষের নিচে তৈরি হচ্ছে তাই এটা কি তৈরি হবে? উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, তাই না? আর এটা কেমন আকার হবে দেখো,
3 নম্বরে যখন এই বস্তুকে রেখেছি তখন তখন কি সেটা 3 নম্বরেই তৈরি হয়েছে, মানে দ্বিতীয় ফোকাসের যখন রেখেছি সেটা দ্বিতীয় ফোকাসেই তৈরি হয়েছে, তার মানে কি এখানে তোমার সমান প্রতিবিম্ব তৈরি হবে, রাইট? এবার সমানের এই পারে কি হয়, বাইরে, এই সাইডটা কি হয় ভেতরে, তো বাইরের প্রতিবিম্ব কি হবে, বড়, আর ভেতরের প্রতিবিম্ব কি হবে, ছোট প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে তুমি এই লেন্সটা থেকে কি বুঝতে পারলে, আমি তোমাকে একটু আগেই বললাম যে অবতল দর্পণ, অবতল দর্পণ আর হচ্ছে তোমার উত্তল লেন্স, উত্তল লেন্স, এখানে তোমার যে মানে প্রতিবিম্ব তৈরি হয় সেই দুটো সেম জিনিস তৈরি হয়, মানে সেম। তুমি যদি উত্তল দর্পণ পড়ে নাও, সরি অবতল দর্পণ পড়ে নাও, উত্তল লেন্সের কাজ হয়ে যাবে। বুঝতে পারলে তো? এবার দেখো এটা নিউমেরিক্যাল আছে, কিন্তু তুমি মুখে মুখে করে দিতে পারবা। বলছে একটি বস্তু 40 সেমি ফোকাস দূরত্বের উত্তল লেন্সের সামনে, 40 সেমি ফোকাস দূরত্ব মানে এখান থেকে এটা দূরত্ব কত, 40, এক সেকেন্ড, এখান থেকে এটা দূরত্ব কত, 40। বলছে প্রতিবিম্বটি সৎ, সরি, লেন্সের সামনে 80 সেমি দূরত্ব রাখা হলো। দেখো আমরা কি জানি, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ইনফাইনাইট। এটা যদি ফোকাস হয় আর এর ডবল তো কি হয়, বক্রতা ব্যাসার্ধ হয়ে যায়, তাই না? এটা অবতল দর্পণের ক্ষেত্রে হয়, কিন্তু লেন্সের ক্ষেত্রে কি হয়, এই যে দ্বিতীয় ফোকাস আছে এটাই তোমার সেন্টার অফ কার্ভেচারের কাজ করে। বুঝতে পারলে তো? এখানে যেটা দ্বিতীয় ফোকাসের কাজ লেন্সে, সেম কাজ তোমার সেন্টার অফ কার্ভেচারে। সেন্টার অফ কার্ভেচারে থাকার মানে কি, মানে ধরো একটা এখানে দিয়ে দিলে 40 সেন্টিমিটার হয়, তাহলে তোমার সেন্টার অফ কার্ভেচারের দূরত্ব কত হবে, 80 সেন্টিমিটার হবে। কারণ ফোকাস সমান সমান কি হয়, সেন্টার অফ কার্ভেচার বাই 2, তাই না? ফোকাস যদি আমাকে 40 দিয়ে দেয় তো সেন্টার অফ কার্ভেচার কত হবে, 80 হয়ে যাবে। তার মানে এটা বলতে চাইছে লেন্সের এই বস্তুটা আছে এইখানে, ঠিক আছে, মানে 80 সেন্টিমিটার এখানে আছে। এবার আমি কি বললাম, যখন তোমার এখানে প্রতিবিম্ব রাখা হবে, সরি বস্তু রাখা হবে, প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, দেখো এখানে তৈরি হচ্ছে 3 নম্বরে, তাই না? আর এখানে তোমার কেমন তৈরি হচ্ছে, সমান তৈরি হচ্ছে, দেখো সমান দেওয়া আছে। বলছে উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, দেখো উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাই না? আর কি বলছে, সমান আকারের পেতে হলে পর্দাটিকে কোথায় রাখ, আর দেখো সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, দেখো বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে তিনটাই মিলে গেল। আর এটা তোমার কোথায় হচ্ছে, যখন লেন্স থেকে, সরি, হ্যাঁ লেন্স থেকে 80 সেন্টিমিটার দূরে যখন রাখা হচ্ছে, তাই না? লেন্স থেকে কি এখানে যদি 40 হয় তো এটাও 40 হবে, 80 মিটার দূরত্বেই যখন রাখা হচ্ছে, দ্বিতীয় ফোকাসে রাখা আছে, তখনই ব্যাপারটা সৎ, সমান আর উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? তো বুঝতে পারলে কিনা তুমি আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? আমি তো বুঝতে পারছি না কিনা যে তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তো সেটা আমাকে জানাও, যদি বুঝতে না পারো সেটাও আমাকে জানিও, কেমন? তাহলে আমি কি করবো, তোমাকে নেক্সট শিফটে আবার বুঝিয়ে দিব, মানে নেক্সট যখন ক্লাস নিব, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে কিছুটা আগে বা পরে দেখার কারণ কি? দেখো সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে কিছুটা আগে বা পরে দেখার কারণ হলো বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, ঠিক আছে? এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণেই সূর্যোদয়ের 2 মিনিট আগে, ঠিক আছে, আর সূর্যোদয়ের 2 মিনিট পর অবধি সূর্যকে আমরা দেখতে পাই। তো টোটাল তোমার কত হয়, টোটাল তোমার 4 মিনিট, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মনে রাখবা, কারণ তোমাদের 2022-এ এই কোশ্চেনটা খুব জিজ্ঞেস করেছিল। কতক্ষণ কি বললাম, সূর্যোদয়ের 2 মিনিট আগে থেকে সূর্যকে দেখা যায়, আর সূর্যোদয় হয়ে যাওয়ার পরও 2 মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যায়। টোটাল 4 মিনিটের থাকে, যেটাকে মানে বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে এই জিনিসটা সম্ভব হয়। প্রতিসরণের কারণে আর কি কি জিনিস সম্ভব হয় তোমরা মনে রাখবা। তো ধরো জলের মধ্যে যদি মানে ডুবে থাকা কয়েন, কি মনে হয় একটু উপরে হয়ে আছে, এটাও কি তোমার বায়ুমণ্ডলীয় মানে সরি প্রতিসরণের কারণে হচ্ছে। তুমি জলের মধ্যে ডুবে একটা কাঠি, যেটা একটা গ্লাস আছে কিনা, এর মধ্যে একটা লাঠিকে ডুবিয়ে রাখবা, তো মনে হবে কি লাঠিটা একটু বাঁকানো আছে, এটাও কি তোমার প্রতিসরণের কারণেই হচ্ছে, ঠিক আছে? তারপর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে তোমার কি হয়, মানে তারা যে আছে তাদেরকে মনে হয় টিম টিম করছে, তাই না, বড় মনে হয়। তারপর সকালবেলা আর হচ্ছে মানে সন্ধ্যাবেলা সূর্যকে দেখতে কি বড় লাগে, তাই না? এটাও কি প্রতিসরণের কারণেই হয়। তারপর মানে চাঁদ, সূর্য, তারা এরা কি নিচের বাস্তবিক যে উচ্চতা তার থেকে কি মনে হয় একটু দেখে মনে হয় কি উপরে আছে, এটাও কেন হয়, প্রতিসরণের কারণেই হয়। তারপর ধরো কোনো লেখার উপর যে ধরো একটা লেখা আছে, উপর তুমি মোটা একটা কাচের স্কেল গুলো দেখো না, ওটা তুমি লিখে দাও কিনা, দেখবো আমাকে লেখাটা একটু উপরে হয়ে আছে, এটা কেন হচ্ছে, এটাও তোমার প্রতিসরণকে মানে প্রতিসরণের জন্যই হচ্ছে। বুঝতে পারলে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ধ্রুব বিন্দু পি থেকে একটি গোলকীয় দর্পণের প্রধান অক্ষ এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যে জ্যামিতিক সম্পর্ক কি? এটা হচ্ছে একটা ধরো প্রধান অক্ষ আছে, এখানে পোল আছে, তো পোলের সাথে তোমার প্রধান অক্ষের জ্যামিতিক সম্পর্ক কি হয়, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার মানে কি, এটা হচ্ছে মানে লম্বালম্বি আছে, তাই না? লম্বালম্বি আছে। এবার দেখো কোথায় অপশনটা আছে, প্রধান অক্ষকে দর্পণের তীর্যভাবে ছেদ করে, একদমই না। প্রধান অক্ষ দর্পণের পৃষ্ঠের স্পর্শক, একদমই না। প্রধান অক্ষ দর্পণের মেরুতে অভিলম্ব, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? একটু আগে তোমাকে বললাম। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি কোনো বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হয় তবে প্রতিবিম্ব কোথায় করি, তবে এখনই তোমাকে বললাম কোথায় করি, অসীমে হবে, অত্যন্ত বড় হবে এবং সৎ হবে। আর কি হবে, উল্টা হবে, তাই না? উল্টা হবে, ঠিক আছে? অপশন নাম্বার ডি, এটা রেলওয়ে বোর্ড এটাই তোমার সঠিক অ্যান্সার নিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বৃষ্টির পর আকাশে রামধনু তৈরি হয় যার কারণ হলো আলোর ড্যাশ। দেখো কি হয়, বৃষ্টির একদম পরে, বুঝতে পারলো, বৃষ্টির একদম পরে, এটা ধরো জলের বিন্দু, ঠিক আছে? বৃষ্টির একদম পরে যখন সূর্যের আলো এই জলের বিন্দুর মধ্যে প্রবেশ করে, যখন প্রবেশ করলো তখন এই জলের বিন্দুর বাইরের মাধ্যম কি আলাদা, আর এর ভেতরের মাধ্যম আলাদা, তখন এই যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করছে, এটাকে আমরা কি বলি, প্রতিসরণ।
প্রতিসরণ। এবার যখন ভেতরে ঢুকলো, ঢোকার পর কি এটা প্রতিফলিত হয়ে 7টা রঙে বিভক্ত হয়ে যাচ্ছে, তাই না? 3 4 5 6 7, 7টা রঙে বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে 7টা রঙে বিভক্ত হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? মানে দেখো, প্রথমটা কি হচ্ছে, একটা মাধ্যম থেকে জলের বিন্দুর মধ্যে ঢুকছে সূর্যের আলো বৃষ্টির আগুন পরে, যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকছে তখন সেটাকে আমরা কি প্রতিসরণ বলছি। এবার প্রতিসরণ হওয়ার পরে যখন সেটা আবার একই মাধ্যমে ফিরে আসছে, একই মাধ্যমে যখন ফিরে আসছে তখন সেটাকে আমরা কি বলি বলতো? পূর্ণ আন্তরিক প্রতিফলন। ঠিক আছে, পূর্ণ আন্তরিক, পূর্ণ আন্তরিক প্রতিফলন বলি, প্রতিফলন বলি। আর যখন এটা মানে মানে যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে যখন ফিরে আসছে, আসার পর কি এটা 7টা রঙে বিভক্ত হয়ে যাচ্ছে। এই যে 7টা রঙে বিভক্ত হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, বিচ্ছুরণ। এইভাবে তোমার এই যে 7টা রঙে যখন বিভক্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি রামধনু বলে দিচ্ছি। তার মানে রামধনু তৈরি হওয়ার জন্য কি কি দরকার পড়ছে? এক তো হচ্ছে প্রতিসরণের দরকার পড়ে, এক হচ্ছে তোমার পূর্ণ আন্তরিক প্রতিফলনের দরকার পড়ে, এক হচ্ছে তোমার আলোর বিচ্ছুরণের দরকার পড়ে। এবার দেখো অপশনে কোনটা তোমার আছে। শুধু বিচ্ছুরণ এটা একটা হবে, শোষণ তো হবে না, তো প্রতিসরণ এবং বিচ্ছুরণ দুটো দিক। তার মানে কি এটার থেকে বেস্ট অপশন তোমার এটা হয়ে যাবে অপশন নাম্বার সি। প্রতিফলন তো হচ্ছে না, প্রতিফলন আর পূর্ণ আন্তরিক প্রতিফলনের মধ্যে কিন্তু তফাৎ আছে, বুঝতে পারলে তো? এটা মানে গুলিয়ে ফেলো না। তো তোমার সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করে রামধনু তৈরি হওয়ার মুখ্য কারণ কি, ঠিক আছে, তুমি বলে দেখো আলোর বিচ্ছুরণ এটা হচ্ছে কি প্রধান কারণ। ঠিক আছে, প্রধান কারণ। আর এই দুটো কি? এই দুটো হচ্ছে তোমার সহায়ক কারণ। ঠিক আছে, এটা কি হয়? সহায়ক কারণ, সহায়ক কারণ। কেমন? পূর্ণ আন্তরিক মানে সরি, আলোর বিচ্ছুরণ হচ্ছে কি তোমার প্রধান কারণ, আর প্রতিসরণ আর পূর্ণ আন্তরিক প্রতিফলন কি হচ্ছে? এটা হচ্ছে তোমার সহায়ক কারণ। ঠিক আছে, পূর্ণ আন্তরিক প্রতিফলন দিয়ে মানে পূর্ণ আন্তরিক প্রতিফলন দিয়ে কি তোমার তৈরি হয় বলো তো? এই যে তোমার কি বলে ওটাকে, যে মানে বিভিন্ন কি বলে ওটাকে, নামটা মনে পড়ছে না এখন, অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার তোমার কি পূর্ণ আন্তরিক প্রতিফলনে তৈরি হয়। অপটিক্যাল ফাইবারে কি হয় যে এক মানে এই পার থেকে আলোকে এই পারে যে পাঠানো হয়, মানে কোনো রকম ক্ষয় হয় না, বুঝতে পারলে তো? একদম মানে এখান দিয়ে যায়, একদম যত পরিমাণ আলো যাচ্ছে তত পরিমাণ আলোই বেরিয়ে যায়। ঠিক আছে, আর অপটিক্যাল ফাইবারের খোঁজ কে করেছিল মনে রাখবা? ভারতীয় বিজ্ঞানী নরেন্দ্র সিং কাপানি। ঠিক আছে, এই নামটা মনে রাখবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। আর একটা জিনিস মনে রাখবা যে কি বলে এটাকে, এক সেকেন্ড, এই যে রামধনু যে আছে না, রামধনু দুই প্রকারের হয়, বুঝতে পারলে তো? রামধনুকে দেখার জন্য, রামধনু সবসময় মনে রাখবা, রামধনুকে সকালবেলা রামধনু পশ্চিম দিকে হয় আর সন্ধ্যাবেলা রামধনু পূর্ব দিকে হয়। কি বললাম? সকালবেলা, সকালবেলা রামধনু যে ওঠে সেটা কি হয়? পশ্চিম দিকে, পশ্চিম দিকে। আর সন্ধ্যাবেলা যে রামধনুটা ওঠে, সন্ধ্যাবেলা যে রামধনুটা ওঠে সেটা তোমার কি হয়? পূর্ব দিকে হয়। ঠিক আছে, পূর্ব দিকে হয়। আর রামধনুকে দেখার জন্য সবসময় কি হয়? তোমার সূর্যের দিকে পিঠ করে দাঁড়াতে হয়, সূর্যের দিকে পিঠ করে দাঁড়াতে হয়। ঠিক আছে, মনে রাখবে। আর রামধনু কি বললাম? দুই প্রকারের হয়। একটা হচ্ছে তোমার কি প্রাথমিক রামধনু। ঠিক আছে, প্রাথমিক রামধনু। আর একটা হচ্ছে তোমার দ্বিতীয় রামধনু। ঠিক আছে, প্রাথমিক রামধনুতে কি হয় যে লাল রংটা আছে সেই লাল রংটা সবার উপরে থাকে, বুঝতে পারলে তো? মানে বাইরের দিকে থাকে। আর বেগুনি রং কি হয়? সব থেকে নিচের দিকে। উপরে কি থাকে প্রাথমিকে? লাল। আর নিচে কি থাকে? বেগুনি, বেগুনি। ঠিক আছে, আর এটা কি সব থেকে বেশি, প্রাথমিকটা বেশি উজ্জ্বল দেখায়, বেশি উজ্জ্বল কি তোমার প্রাথমিক। আর মানে প্রাথমিক রামধনুকে দেখার জন্য মনে রাখবা আমাদের চোখকে না 42 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হয়, তারপরে আমরা প্রাথমিক মানে রামধনুকে দেখতে পাই। আর দ্বিতীয় রামধনু ঠিক এর উল্টো, এটা কি হয়? কম উজ্জ্বল হয়। এটা কি? কম উজ্জ্বল। কেমন? এটা কি এর উপরের দিকে কি থাকে? বেগুনি রং থাকে, আর নিচের দিকে কি থাকে? লাল রং থাকে। আর এটাকে দেখার জন্য তোমার চোখকে মোটামুটি 50 থেকে 55 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, বুঝতে পারলে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। কেমন? আর এই যে মানে কি বললাম যে এই 7টা রঙে যে বিভক্ত হয়ে যাচ্ছে না, এই 7টা রঙে বিভক্ত হয়ে যাওয়াকে বর্ণ বিচ্ছুরণের কারণে মানে সরি বিচ্ছুরণের কারণে এটা 7টা রঙে বিভক্ত হচ্ছে। আর এই 7টা রঙে বিভক্ত হয়ে যাচ্ছে, এটাকে তোমার মনে হয় স্পেকট্রাম বলা হয়। ঠিক আছে, স্পেকট্রাম। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বিচ্ছুরণের কারণে স্ক্রিনে প্রাপ্ত রঙের পট্টিকে কি বলা হয়? এখনই বললাম কি স্পেকট্রাম বলা হয়, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে আলোর বিক্ষেপণ বা প্রকীর্ণন, স্ক্যাটারিং যেটাকে বলে, এর সম্পর্কে নিচের কোনটি সঠিক? বলছে বিক্ষেপণের মাধ্যমে কণার আকারের উপর, বিক্ষেপণ মাধ্যমের কণার আকারের উপর নির্ভর করে, একদম ঠিক। দেখো বিক্ষেপণ কি হয় বলতো? বায়ুমণ্ডলে উপস্থিত যেসব ধুলা আছে, ঠিক আছে, যেসব ধুলা আছে বা কুয়াশা হয়, ঠিক আছে, কুয়াশা বা বিভিন্ন গ্যাসের কারণে আলোর যে ক্ষয় হয়ে যাওয়া, ঠিক আছে, সেটাকে আমরা কি আলোর বিক্ষেপণ বলি বা স্ক্যাটারিং অফ লাইট বলি, এটাকে প্রকীর্ণন বলা হয়। ঠিক আছে, প্রকীর্ণন এটাও বলা হয়। তার মানে কি এই যে প্রকীর্ণন বা বিক্ষেপণ হয় এটা কি কণার আকারের উপর নির্ভর করছে?
তাই না? কারণ ধুলা যদি একটা কণার সাথে ধাক্কা খায় তো আকারের উপরে নির্ভর, যদি খুব ছোট থাকে তো কম জোরে ধাক্কা, খুব যদি বেশি জোরে ধাক্কা মানে বড় থাকে তাহলে কি ধাক্কাটা বেশি জোরে হবে, তাই না? তার মানে কি এটা একদম সঠিক আছে। বলছে বিক্ষেপণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়, একদম ঠিক। দেখো বিক্ষেপণ বা প্রকীর্ণনের পর যে আলোটা ছড়িয়ে পড়ে কিনা, সেই ছড়িয়ে পড়া আলোর যে তীব্রতা হয় সেটা কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাত হয়, বুঝতে পারলে তো? প্রকীর্ণনের কিভাবে লিখবো, 1/λ4, এটাকে লিখে দিই প্রকীর্ণন বা বিক্ষেপণ, যেটাই তোমরা বলো, ঠিক আছে। আর এই কথাটা কে বলে গেছিল, রেলে নামে একজন বিজ্ঞানী ছিল, রেলে, ইনিই বলে গেছিল যে বিক্ষেপণ বা প্রকীর্ণন যেটাই হোক সেটা কি হয়, মানে যখন বিক্ষেপণের পর আলো যখন ছড়িয়ে পড়ে, তো ছড়িয়ে পড়ার যে আলোর তীব্রতা সেটা কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাত মানে কি পাওয়ার অফ 4, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাত হয়, তার মানে এটাই তোমার সঠিক। বলছে আকাশের নীল রং আলোর বিক্ষেপণের উদাহরণ, একদমই ঠিক। যে কোনো জিনিস মানে রঙের কথা তোমাকে বলে দিলে তুমি মনে রাখবো সেটা স্ক্যাটারিং এর কথা বলছে, ঠিক আছে। যদি তোমাকে জিজ্ঞেস, তার মানে এটা তোমার সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার সি, সবকটি এটা তোমার কারেক্ট অ্যান্সার আছে, তাই না? দেখো কিছু কিছু জিনিস মনে রাখবা, সব থেকে বেশি যে বিক্ষেপণ, সব থেকে বেশি বিক্ষেপণ কার মতো হয় মনে রাখবা, বেগুনি, ঠিক আছে, বেগুনি, তারপর হচ্ছে তোমার নীল, তারপর হচ্ছে তোমার কি বলবো আকাশি, ঠিক আছে, আকাশি, এইসবের হয়। আমাদের চোখ মনে রাখবা নীল রঙের প্রতি সব থেকে বেশি সংবেদনশীল, বুঝতে পারলো তো? তাই আমরা কি হয় আকাশকে নীল দেখি, নীল আকাশের ছায়া যখন জলের মধ্যে পড়ছে তোমার জলকেও নীল দেখতে লাগছি, কারণ কি আমাদের চোখ নীল রঙের উপর বেশি সংবেদনশীল, কেমন? আর একটা জিনিস মনে রাখবা, দেখো আমাদের আকাশে যদি মহাকাশ দেখো, মহাকাশ কি হয়, কালো হয়। কালো কেন হয় বলতো, কারণ মহাকাশে কোনো ধূলিকণা নেই, কোনো ধূলিকণা নেই। এবার ধূলিকণা যদি না হয় সেখানে কি হয়, কোনো রকম বিক্ষেপণ হবে না। আর বিক্ষেপণ যদি না হয় তখন বিভিন্ন কোনো রঙেরও দেখাবে না, কোনো রঙের না দেখালে সেটা কি দেখাবে, কালো দেখাবে, তাই না? এই জন্য বলতে পারো। তারপর ধরো তুমি এই যে কাঁচ ভেঙে আছে, ঠিক আছে, কাঁচ ভেঙে পড়ে কাঁচের যে চূর্ণগুলো, সেই চূর্ণগুলো কি হয়, মানে আলোর প্রতিফলন করে, মানে কি বলবো, মানে কাঁচের যে চূর্ণ আছে সেটা কি না তো প্রতিফলন করে না প্রতিসরণ করে, ঠিক আছে। সেটা যে চকমক করে না, একমাত্র তার কারণ হচ্ছে এই বিক্ষেপণ, বিক্ষেপণ, কেমন? এটা মনে রাখবা। আর ওই যে প্রকীর্ণনের কারণে সূর্য, মানে সূর্যাস্তের আগে, ঠিক আছে, বা সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পর সূর্যকে কি লাল রঙের দেখায়। রং বলে দিবে মানে তুমি মনে রাখবে যে স্ক্যাটারিং এর কথা বলছো, আর কিছু যেখানে দেখবে অপশনে দেখবে রং লেখা আছে, এত স্ক্যাটারিং যদি থাকে ওটাই অ্যান্সার করে আসো, বাকি আর কিছু হবে না। যদি বিক্ষেপণের একটা উদাহরণ যদি তোমাকে দিই, কি বলবো বলো তো, টিন্ডল প্রভাব, ঠিক আছে, টিন্ডল প্রভাব, এটাও তোমার কি হয়, মানে বিক্ষেপণেরই একটা উদাহরণ, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়। দেখো প্রতিসরাঙ্কের এখন আমি তোমাকে তিনটা ফর্মুলা বললাম, একটা কি বললাম, মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর, তাই তো, সাইন আর। দ্বিতীয় একটা কি বললাম, মিউ সমান সমান মানে কোনো মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমের বেগ। আর একটা কি বললাম, মিউ সমান সমান বাস্তবিক গভীরতা আর বাই কাল্পনিক গভীরতা। এই তিনটা মানে তোমাকে একটু আগে বললাম। এবার দেখো অপশনে কি কি দিয়েছে। বলছে মাধ্যমে আলোর গতি এবং শূন্যস্থানে আলোর গতির অনুপাত। না দেখো এইটাও কথা বলছে, এটা কি শূন্যস্থানে আলোর গতির অনুপাত, মানে আলোর বেগ কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভি, ভি কি মাধ্যমে বেগ, মাধ্যমে আলোর বেগ, তাই না? তার মানে কি এটা তোমার ভুল। বলছে শূন্যস্থানে আলোর গতি এবং মাধ্যমে আলোর গতির অনুপাত, একদম ঠিক। দেখো মিউ সমান সমান সি/পি, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাই এই জন্যই তোমাকে বলেছিলাম যে এই তিনটা ফর্মুলা তোমরা মনে রাখবা। ডিরেক্ট ফর্মুলা না জিজ্ঞেস করলো, ফর্মুলাটাকে ভাষাতে তোমাকে জিজ্ঞেস করে নিচ্ছে, তাই না? এটা তোমরা মনে রাখবা। এখানে ভাষাটা কি হবে বলতো, এটা হবে বাস্তবিক গভীরতা, এটা হবে তোমার কাল্পনিক গভীরতা, ঠিক আছে। এটা কি হবে, সাইন আই বাই সাইন আর কি হবে, আপাতন কিরণ বাই হচ্ছে কি প্রতিফলন কিরণ। এটাও তোমরা ভাষা হিসাবে মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে চিহ্ন নীতি অনুযায়ী দর্পণে গঠিত সোজা প্রতিবিম্বর উচ্চতা কেমন ধরা হয়। দেখো সোজা প্রতিবিম্বের উচ্চতা ধরা হয় তোমার ধনাত্মক, ঠিক আছে। মানে ব্যাপারটা কি হয়, এটা ধরো সাইন কনভেনশন রুল, তো এটা কি প্রধান প্রিন্সিপাল অ্যাক্সিস ধরে নি, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে তোমার কি হয়, সোজা প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। আর এই প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে তোমার কেমন ধরে, উল্টা প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। এই যে উল্টা প্রতিবিম্ব এটাকে তোমার কি ধরা হয়, নেগেটিভ ধরা হয়, কেমন। আর উপরে যেটা আছে সে মানে সোজাটাকে তোমার পজিটিভ ধরা হয়। আর তোমাকে এটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে যে দর্পণে গঠিত সোজা প্রতিবিম্বের উচ্চতা কেমন ধরা হয়। দর্পণে গঠিত সোজা প্রতিবিম্বের উচ্চতা আমরা পজিটিভ ধরি, তার মানে কি ধনাত্মক ধরি, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে চোখের ক্রিস্টালাইন লেন্স মূলত কিসে সাহায্য করে। তো ক্রিস্টালাইন লেন্স মূলত বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে ফোকাস করতে সাহায্য করে। সিম্পল ব্যাপার না, দেখো আমাদের চোখে কেমন লেন্স লাগানো হয়, উত্তল লেন্স লাগানো হয়, তাই না? উত্তল লেন্স লাগানো হয়। উত্তল লেন্স কি করে, এটা ধরো উত্তল লেন্স, এটা কি করে, মানে একটা আলো যে এলো সেটা কি এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায় তখন কি হয়, একটা দূর যাওয়ার পর একটা বিন্দুতে গিয়ে মানে দম ছেড়ে দেয়, আবার একটা আলো গেল সেটা কি একটা বিন্দুতে দম ছেড়ে দিল, আবার একটা আলো গেল সেটা একটা বিন্দু থেকে দম ছেড়ে দিল। মানে কি যে বিন্দুতে এরা দম ছাড়ছে মানে কি এরা একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করছে, উত্তল লেন্সের এটাই কাজ না। উত্তল লেন্স কি করে, আলো
আলোকে একটা নির্দিষ্ট জায়গাতে কেন্দ্রিত করে। তার চোখে যেহেতু উত্তল লেন্স লাগানো থাকে, তো এটা চোখের ভেতরে কি করবে, বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে ফোকাস করতে সাহায্য করবে, তাই না? উত্তল লেন্স, মনে রাখবা উত্তল লেন্স যে আছে সেটার প্রতিসরাঙ্ক কত হয় চোখের মধ্যে? 1.4। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষাতে অনেকবার এসছে, মনে রাখবা কেমন। আর উত্তল লেন্সে তোমরা মনে রাখবা এখানে তোমার সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে, সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, কেমন, প্রোটিন পাওয়া যায়। আর উত্তল লেন্স আমাদের চোখে কেমন প্রতিবিম্ব তৈরি করে মনে রাখবা, এক তো হচ্ছে বাস্তবিক মানে সৎ, ঠিক আছে, বাস্তবিক, তারপর কি হয় উল্টা, আর কেমন তৈরি করে, ছোট প্রতিবিম্ব তৈরি করে, কেমন, এই জিনিসটা তোমরা মনে রাখবা। চোখে প্রবেশ করা আলোর পরিমাণ কে নিয়ন্ত্রণ করে? এটা তোমার নিয়ন্ত্রণ করে পিউপিল, ঠিক আছে, PUPIL, পিউপিল এটা নিয়ন্ত্রণ করে। আর মনে রাখবা চোখের যে রং, সেই রংটাকে কে নিয়ন্ত্রণ করে? সেটা নিয়ন্ত্রণ করে আইরিস, কেমন, আইরিস। এই জিনিসটা তোমার মনে রাখবা। অনেক সময় তোমাদের মানে জিজ্ঞেস করে যে চোখের মানে মানে কি বলবো, যে বিভিন্ন বিদ্যুৎ যে সংকেত আছে চোখ থেকে আমার ব্রেনে পৌঁছানোর জন্য, সেটা কিসের মাধ্যমে যায়? সেটা মনে রাখবা, সেটা হচ্ছে তোমার রেটিনার মাধ্যমে যায়, ঠিক আছে, রেটিনার মাধ্যমে, মানে চোখ থেকে বিভিন্ন বৈদ্যুতিক সংকেত আমাদের মাথাতে পৌঁছায়, কেমন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, এগুলো তোমাদের পরীক্ষাতে খুব জিজ্ঞেস করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন বিবৃতিটি সত্য? অগ্রিম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে ঘটে, একদম ঘটে, এখনই তোমাকে বললাম, তাই না? এটাই তোমার সত্য হয়ে যাবে, এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। বলছে এটি পৃথিবীর ঘূর্ণনের জন্য ঘটে, একদমই না। এটি আলোর বিচ্ছুরণের জন্য ঘটে, না, একদমই না। দেখো বিচ্ছুরণের জন্য কি হয়, এটা হচ্ছে তোমার 7টা রঙে বিভক্ত হয়ে যায়, তাই না, 7টা রঙে বিভক্ত হয়ে যায়, এটাকে আমরা কি বলি, আলোর বিচ্ছুরণ বলি, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি আলোক রশ্মি উত্তল দর্পণে বক্রতা কেন্দ্র বরাবর আপতিত হলে প্রতিফলনের পর কি ঘটবে? একই পথ দিয়ে ফিরে যাবে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে চোখের কোন অংশ আলোক সংকেতকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে? এখনই কি বললাম, রেটিনা হবে তোমার সঠিক অ্যান্সার। মানে আলোক সংকেতকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে আমাদের ব্রেনে মানে পৌঁছানোর কাজ করে, তাই না? আইরিস কি করে, এখনই কি বললাম, এ হচ্ছে রংকে নিয়ন্ত্রণ করে, চোখের যে রং হয় সেটাকে নিয়ন্ত্রণ করে। লেন্স কি হয়, আমাদের চোখে উত্তল লেন্স লাগানো থাকে, তাই না, উত্তল লেন্স লাগানো থাকে। কর্নিয়া কি হয়, এটা হচ্ছে চোখে মানে আলোর প্রতিসরণ করা, ঠিক আছে, আলোর প্রতিসরণ করা হচ্ছে কর্নিয়ার মেন কাজ। আর কর্নিয়া কি হয়, চোখ যখন চোখ দান করা হয় না, তখন এই কর্নিয়াটাকে দান করা হয়, ঠিক আছে, চোখ দানে কর্নিয়া ব্যবহার করা হয়, কেমন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি ভুল? বলছে 5D লেন্সের ফোকাস দূরত্ব 20 মিটার। চেক করে দেখি, দেখো কি হয়, পি সমান সমান 1/f, তাই তো। তো পি এর মান আমাকে বলেছে 5 হবে, যখন কি হবে 1/ফোকাস হচ্ছে আমার 20 মিটার। তো এটাকে যদি আমরা মানে ভাগ করি, তো আমার 5 ডায়োপ্টার কি আসছে, আসছে না, তার মানে কি এটা তোমার ভুল হয়ে যাচ্ছে। বাকিগুলো দেখে নিবে। 2D লেন্সের ফোকাস দূরত্ব 0.5, ঠিক আছে, 2D লেন্সের ফোকাস দূরত্ব 0.5, 0.5। তো এই দশমিক উঠিয়ে 10, পাঁচে পাঁচে কেটে গেল 2, তার মানে কি এদিকেও 2 এদিকেও 2, এটা তোমার ঠিক আছে। বলছে এক ডায়োপ্টার সমান সমান 1 মিটার ফোকাস দূরত্ব, এটাও করে দেখি। পি সমান সমান 1/f, এটার মান আমাকে দিয়ে দিচ্ছে 1, আর এটা কি বলছে ফোকাস দূরত্ব 1 মিটার, 1/1, 1 কেটে গেল তো 1 হলো, তার মানে কি এটাও আমার ঠিক আছে। বলছে লেন্সের ক্ষমতার এসআই মাত্রা ডায়োপ্টার, একটু আগে বললাম, এটাও ঠিক আছে, তার মানে কি এটাই তোমার ভুল হয়ে গেল, অপশন নাম্বার এ তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে জল, কাঁচ এবং হীরের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33, 1.5, 2.42। আলো কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলবে? দেখো আমি তোমাকে কি বললাম, প্রতিসরাঙ্ক যে আছে সেটা কি দেখায়, যে কোনো মাধ্যম কতটা ঘন বা কোনো মাধ্যম কতটা হালকা সেটা দেখায়। এবার তুমি বলো যে ধরো একটা হাওয়া আছে, এখানে আমি ধরলাম ঘন মাধ্যম জল আর হালকা হচ্ছে হাওয়া, তাই তো, হাওয়া। তো যদি আলো যদি যায়, তো কোনটাতে আলো বেশি স্পিডে যেতে পারবে? তোমার কি মনে হয় হাওয়াতে বেশি স্পিডে চলে যাবে আলো জলের তুলনায়? কেন? কারণ জল হচ্ছে কি ঘন মাধ্যম, হাওয়া কি হালকা মাধ্যম। তার মানে আমরা এটা বলতে পারি যে আলোর যে বেগ আছে, ঠিক আছে, এই বেগ কি হয়, এটা তোমার ব্যস্তানুপাত হয় ঘন মাধ্যমের। মানে মাধ্যম যদি বেশি ঘন হয়, ঘন যদি বেশি হয়, তাহলে বেগ কি হবে, অটোমেটিক কমে যাবে। ঘন মাধ্যমের ঘনত্ব মানে যদি হালকা হয়, মানে ঘন ভাবটা কম হয়, তাহলে বেগ কি হবে, বেড়ে যাবে, যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবার আমাকে বলে দিচ্ছে জল, কাঁচ আর হিরে। জলের প্রতিসরাঙ্ক 1.33, কাঁচের হচ্ছে 1.5, আর হীরার হচ্ছে 2.42। এর মধ্যে বেশি প্রতিসরাঙ্ক কার? 2.42। হীরার সব থেকে বেশি প্রতিসরাঙ্ক, তার মানে কি হীরার যে ঘনভাগটা সেটা সব থেকে বেশি। আর হীরার যদি সব থেকে ঘনভাগ বেশি হয়, তার মানে কি হীরা দিয়ে হচ্ছে তোমার মানে আলো কি বেশি দূর জোরে যেতে পারবে না, তার মানে কি হীরা তোমার কেটে গেল। এবার হচ্ছে সব মাধ্যমে সমান তো হবে না, এটা তোমার অলরেডি কেটে গেছে। এবার কাঁচ আর জলের মধ্যে, এবার কাঁচের দেখো 1.5, জলের হচ্ছে 1.3, এই দুটোর মধ্যে তুলনা করা যায়, তো কাঁচের প্রতিসরাঙ্ক কি বেশি,
কাঁচের প্রতিসরাঙ্ক বেশি হওয়ার কারণে কাঁচের মধ্যে ঘনভাবটা বেশি হবে। এবার ঘনভাবটা যদি বেশি হয়, ঘনভাব যদি বেশি হয় তাহলে বেগ কি হয়, কমে যাবে। তার মানে কাঁচেও তোমার দ্রুত বেগে চলবে না। তো সঠিক অ্যান্সার কি হবে, তোমার জল হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ওয়ান ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন লেন্সের অর্থ কি। এখনই কি বললাম, ওয়ান ডায়োপ্টার যদি হয় আমরা কি জানি, পি সমান সমান 1/f। পাওয়ারকে আমরা ডায়োপ্টার দিয়ে দেখি, তো এই পাওয়ারের মানে ডায়োপ্টার কত বলেছে, ওয়ান ডায়োপ্টার বলে দিয়েছে। ওয়ান ডায়োপ্টার যদি হয় তো ফোকাসকে আমাকে কত নিতে হবে, একই না নিতে হবে, তবেই তো এই দুটো কেটে তো আমার এক আসবে। তার মানে কি ফোকাস দূরত্ব আমার 1 মিটার হতে হবে। তো দেখো অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো তো এই সেম কোশ্চেন একটু আগেও এসেছিল, অন্য একটা শিফটে এসেছিল, জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে একই কোশ্চেন দিচ্ছে, বুঝতে পারলে তো, আর কিছুই না। বা তোমার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে দেখলো কোশ্চেন তোমার একদম খাট হয়ে যাবে, বুঝতে পারলে, আর কিছুই না। তো চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল আজকে পরীক্ষায়। বলছে দৃষ্টিশক্তি ঠিক করার জন্য, এক সেকেন্ড, বলছে দৃষ্টিশক্তি ঠিক করার জন্য চশমার লেন্স কোন নীতির উপর কাজ করে। লেন্স তো তোমার প্রতিসরণের উপর কাজ করে, বাস এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। প্রতিফলন কি হয়, যে মাধ্যমে আসছে সেই মাধ্যমেই ফিরে যাচ্ছে। আর প্রতিফলন তোমার কোথায় হয়, এটা তোমার দর্পণে এই জিনিসটা লাগে, তাই না। বিচ্ছুরণ এখন কি বললাম, বিচ্ছুরণ হয়ে গেল তোমার কি বলে ওটাকে, 7টা রঙে বিভক্ত হওয়া, 7টি রঙে বিভক্ত হয়ে যাওয়া, তাই না। বিচ্যুতি কি, দেখো বিচ্যুতি মানে বলতে পারো কি, বিচ্যুতি তুমি কি বলবো, মানে ভটকে যাওয়া, এদিক ওদিক হয়ে যাওয়া। একটা তোমাদের হয় মনে রাখবা ধ্রুবন, খুব প্রশ্ন আছে ধ্রুবন। ধ্রুবন কি হয় বলতো, কোনো তরঙ্গকে একটা নির্দিষ্ট দিকে পাঠানোর যে মানে প্রক্রিয়া, সেটাকে আমরা ধ্রুবন বলি, বুঝতে পারলে তো। ধ্রুবন কি হয়, যেমন আলো আছে, ঠিক আছে, তুমি একটা টর্চ মারলা, টর্চের আলোকে তুমি নির্দিষ্ট দিকে পাঠাতে পারবা। তার মানে কি, আলোর সাথে তোমার ধ্রুবনের খেলা হয়। কিন্তু ধরো সাউন্ড, তুমি একটা বক্স বাজিয়ে দিলা, এই বক্সটাকে তুমি নির্দিষ্ট একই দিকে সাউন্ডটাকে যাবে, নিশ্চয়ই না। সাউন্ডটা কি বিভিন্ন দিকে চলে যাবে। এই ধ্রুবনকে ইংরেজিতে পোলারাইজেশন বলে, ঠিক আছে, পোলারাইজেশন। তার মানে কি, শব্দের সাথে মানে সাউন্ডের সাথে তোমার কি পোলারাইজেশন হবে না, কিন্তু তোমার আলোর সাথে কি তোমার পোলারাইজেশন হবে। শব্দ কি, শব্দ তোমার কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য এটা থেকে কি বোঝা, অনুদৈর্ঘ্য তরঙ্গে তোমার পোলারাইজেশন হয় না। কিন্তু আলো কি, এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, তার মানে কি অনুপ্রস্থ তরঙ্গে তোমার পোলারাইজেশনের খেলা হয়। প্রতিসরণ কি হয়, এটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে যাওয়াকে প্রতিসরণ বলা হয়, তাই না। প্রতিসরণের কারণে কি হয়, আলো মানে তারা টিম করে, সূর্যকে দেখতে বড় লাগে, বুঝতে পারলে, এইসব জিনিস হয়। আর প্রতিসরণ সিদ্ধান্তে কে কাজ করে, এটা হচ্ছে লেন্স হচ্ছে প্রতিসরণ সিদ্ধান্তে কাজ করে, কেমন। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানতে পারো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।